আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ ৬ জুন বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ, আজকে মার্কেটের সূচকের সামান্য পরিমাণে হলেও উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ বৃহস্পতিবার ডিএসই প্রধান বা এক সূচক ১২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৫,২৩৭ পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি, সেক্ষেত্রেও দেখা যাবে ডিএসই 30 সূচকও আজ ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,৮৫৭ পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি সরিয়ে সূচকও আজ ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,১৩৬ পয়েন্টে। আজ ডিএসসিতে ৫৪২ কোটি ৬০ লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল ৩৮১ কোটি ৩৪ লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, দাম কমেছে ১৬৬টির এবং দাম অপরিবর্তিত ছিল ৭৬টি কোম্পানির। তো যাই হোক, দেখা যাচ্ছে যে তিনটি সূচকে আজকে মূলত সূচকের উন্নতি হয়েছে সামান্য হলেও। অপরদিকে গত দিনের চেয়ে লেনদেনের পরিমাণও মাশাআল্লাহ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যেহেতু আজকে বাজেট ঘোষণা হয়েছে আগামী অর্থ বছরের জন্য। ঘোষণায় শেয়ার বাজারের জন্য কিছু ইতিবাচক সংবাদ ছিল, যার প্রেক্ষাপটে আজকে সূচকটা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং আশা করা যায় আগামী দিনে সূচকটা ঘুরে দাঁড়াবে বা ঘুরে দাঁড়ানোর কথা। তো কি ঘটবে সেটাই দেখার বিষয়। এখন আগামী দিনে কি ঘটবে সেটাই আমরা দেখবো। তো যাই হোক, এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি, সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ ভিত্তিতে যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো বিকন ফার্মা, ইবিএল, ওরিয়ন ফার্মা, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাটবিসি, লাফার্স হোলসিম, লাভেলো, ফরচুন এবং জিপি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকন ফার্মা তারা একাই ৫ পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে ইবিএল, ওরিয়ন ফার্মা, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাটবিসি, লাফার্স হোলসিম, লাভেলো, ফরচুন তারা সবাই ১ পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে জিপি ১ পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। বিকন ফার্মা তারা ১৪১ টাকা ২০ পয়সা থেকে ১৫০ টাকা ১০ পয়সা, ইবিএল ২৫ টাকা ৭০ পয়সা থেকে ২৬ টাকা ১০ পয়সা, ওরিয়ন ফার্মা ৬৯ টাকা ৮০ পয়সা থেকে ৭২ টাকা ১০ পয়সা, উত্তরা ব্যাংক ১৮ টাকা ৯০ পয়সা থেকে ১৯ টাকা ৫০ পয়সা, পূবালী ব্যাংক ২৫ টাকা ৫০ পয়সা থেকে ২৫ টাকা ৯০ পয়সা, ব্যাটবিসি ৩২৪ টাকা ৪০ পয়সা থেকে ৩২৬ টাকা ৫০ পয়সা, লাফার্স হোলসিম ৫৮ টাকা ৯০ পয়সা থেকে ৫৯ টাকা ৬০ পয়সা, লাভেলো ৮৯ টাকা থেকে ৯৪ টাকা ৫০ পয়সা, ফরচুন ৩১ টাকা ৮০ পয়সা থেকে ৩৩ টাকা ৯০ পয়সা এবং জিপি ২২৬ টাকা ২০ পয়সা থেকে ২২৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, রেনেটা, অলিম্পিক, পাওয়ার গ্রিড, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফিউশন এবং বিএসআরএম স্টিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্কয়ার ফার্মা তারা একাই ৩ পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে বেক্স ফার্মা, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, রেনেটা তারা এবং অলিম্পিক তারা সবাই ১ পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে পাওয়ার গ্রিড, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফিউশন এবং বিএসআরএম স্টিল তারা সবাই ১ পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে স্কয়ার ফার্মা ২০৪ টাকা ৯০ পয়সা থেকে ২০৩ টাকা ৪০ পয়সা, বেক্স ফার্মা ১০৮ টাকা থেকে ১০৬ টাকা ৮০ পয়সা, খান ব্রাদার্স ১৪৪ টাকা ৯০ পয়সা থেকে ১৪০ টাকা ৬০ পয়সা, ব্র্যাক ব্যাংক ৩৪ টাকা ২০ পয়সা থেকে ৩৩ টাকা ৯০ পয়সা, রেনেটা ৬৩৯ টাকা ৮০ পয়সা থেকে ৬৩৫ টাকা, অলিম্পিক ১২৯ টাকা ৩০ পয়সা থেকে ১২৭ টাকা ১০ পয়সা, পাওয়ার গ্রিড ৪২ টাকা ১০ পয়সা থেকে ৪১ টাকা ২০ পয়সা, কোহিনুর কেমিক্যাল ৬১৭ টাকা ৭০ পয়সা থেকে ৬১১ টাকা ১০ পয়সা, ওরিয়ন ফিউশন ৫১৭ টাকা ৯০ পয়সা থেকে ৫০৮ টাকা ৯০ পয়সা এবং বিএসআরএম স্টিল ৫৪ টাকা ৪০ পয়সা থেকে ৫৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল নুরানি ডাইং, রূপালী ব্যাংক, এফএক্স ফুড, সিএনএ টেক্সটাইল, ফরচুন, এমআর ওয়েল, বিকন ফার্মা, লাভেলো, উত্তরা ফিনান্স এবং আইটিসি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নুরানি ডাইং ও রূপালী ব্যাংক এবং এফএক্স ফুড ও উত্তরা ফিনান্স প্রায় হলটেটের পথেই ছিল। নুরানি এবং এফএক্স ফুড তারা হলটেট হয়েছে। অপরদিকে সিএনএ টেক্সটাইল 7% মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। ফরচুন, এমআর ওয়েল, বিকন ফার্মা, লাভেলো, উত্তরা ফিনান্স তাদের সবারই 6%-এর বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে এবং আইটিসি তাদের 5%-এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে ছিল লিজিং, দুলামিয়া কটন, খান ব্রাদার্স ট্রাস্ট, ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, শিকদার ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, রেনকিট এবং অ্যাটলাস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আবার লুজার্সের ক্ষেত্রেও মোটামুটি কিছু ছিল যারা মোটামুটি প্রায় নেগেটিভ ভোল্টেজের কাছাকাছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বে লিজিং নেগেটিভ ভোল্টেজ হয়েছে, তুলামিয়া কটনও প্রায় নেগেটিভ ভোল্টেজের কাছাকাছি, খান ব্রাদার্স ট্রাস্ট, ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক,
শিকদার ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, তারা সবাই বলা যায় নেগেটিভ ভল্ট রেটের কাছাকাছি ছিল। এছাড়াও প্রগতি ইন্স্যুরেন্স এবং রেনকেট এবং অ্যাটলাস তারা সবাই 3% কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ব্যাটবিসি, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিলিভার, কনজিউমার কেয়ার, লাভেলো, ফরচুন, কপারটেক, ওরিয়ন ফার্মা, সিপাল, রূপালী লাইফ এবং এশিয়াটিক ল্যাব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ব্যাটবিসি মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ তাদের প্রায় 56 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এরপরে মেঘনা পেট্রোলিয়াম 40 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ইউনিলিভার, কনজিউমার কেয়ার 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, লাভেলো এবং ফরচুন 18 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, কপারটেক তাদের 16 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং অপরদিকে ওরিয়ন ফার্মা, সিপাল ও রূপালী লাইফ তাদের সবারই 11 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এবং এশিয়াটিক ল্যাব 10 কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে। এখন আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফরচুন, এরপরে রয়েছে সিএনএ টেক্সটাইল, কপারটেক, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, গোল্ডেন সন, ফ্রেক ডিল, আইএফআইসি ব্যাংক, ইজি ন্যাশনাল এবং এনআরবি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফরচুন তাদের আজ প্রায় 55,52,196 শেয়ারে লেনদেন হয়েছে। এরপরে সিএনএ টেক্সটাইল তাদেরও ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ 54,53,094 শেয়ারে লেনদেন হয়েছে। এরপরে রয়েছে কপারটেক, তাদেরও 49 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। তারপরে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড তাদের 38 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। সেন্ট্রাল ফার্মাও 33 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। গোল্ডেন সোয়ান 31 লাখের মতো, ফেক ডিলও 31 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে। তাছাড়া আইএফআইসি ব্যাংক 29 লাখ ও ইজেনাস এবং এনআরবি ব্যাংক তাদের 23 লাখ ও 22 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের কিছুটা উন্নতি হয়েছে, সেহেতু অধিকাংশ সেক্টর মোটামুটি ভালো করেছে। তো যদি খারাপের কথা বলি, সেক্ষেত্রে দেখা যাবে মিসেলেনিয়াস সেক্টর, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা সেক্টর, এসব সেক্টরগুলো কিছুটা খারাপ করছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিংটা বেশি খারাপ করছে, বাকিটা সামান্য পরিমাণে খারাপ করেছে। এবং যদি ভালোর কথা বলি, সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল, জুট, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট সেক্টর, ট্যানারি, ফুড অ্যান্ড অ্যালাইড, সিরামিক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার, এসব সেক্টরগুলো ভালো করেছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ভালো করেছে দেখা যাচ্ছে জুট সেক্টর খুবই ভালো করেছে, ট্যানারি সেক্টরও ভালো করেছে, তাছাড়া আইটি সেক্টরও ভালো করেছে এবং বাকিরা সবাই মোটামুটি ভালো করেছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। বাজেটের দিনে মোড় ঘুরেছে শেয়ার বাজারের। তো কি বলা আছে যে দেশের শেয়ার বাজারে কেবল পতন আর পতন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, সর্বশেষ আসন্ন বাজেটে গেইন ট্যাক্স আরোপ, এসব নানা বিষয়কে কেন্দ্র করে গত 1 বছর যাবত চলছে পতনের মাতম। কেবল চলতি বছরের 5 মাসে শেয়ার বাজারে 1000 পয়েন্টের বেশি সূচক উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মূলধন খোয়া গেছে 1,27,000 টাকার বেশি। তো বাজার বিশ্লেষণে দেখা যায় গত বছরের 5 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল 6,356 পয়েন্ট। 1 বছর পর আজ 6 জুন সূচক কমে দাঁড়িয়েছে 5,237 পয়েন্টে। 1 বছরে সূচক কমেছে 1,119 পয়েন্ট। এক মাসে গেইন ট্যাক্সের খবরে ডিএসসির সূচক কমেছে সবচেয়ে বেশি। এই সময়ে সূচক কমেছে প্রায় 500 পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে প্রায় 65,000 কোটি টাকা। গত এক মাসে প্রতি সপ্তাহে সূচক ও মূলধন উধাও হয়েছে। চলতি সপ্তাহেও ডিএসসি সূচক কমেছে 14 পয়েন্টের বেশি এবং বাজার মূলধন কমেছে 2,435 কোটি টাকারও বেশি। বাজেটের দিনে মোড় ঘুরেছে। এখন দেখা যাক, বাজার যেহেতু ঘোষণা হয়ে গেছে, এখন সামনে শেয়ার বাজার উত্থানের সময়, এখন কতটুকু উত্থান হয় সেটাই এখন সাধারণ বিনিয়োগকারীদের দেখার পালা, বা কতটুকু উত্থান হতে পারে সেটাই দেখার বিষয়। যাই হোক, শেয়ার বাজার সুদিন ফিরে আসুক সেই কামনায় আমরা এখন পরবর্তী নিউজে চলে যাব। কালো টাকা শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ। তো কি বলা আছে 2024-25 অর্থ বছরে বাজেটে অপ্রত্যাশিত অর্থ অন্য সব খাতের ন্যায় শেয়ার বাজারেও বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। বাজেটে প্রস্তাবে বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, এক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না, অর্থাৎ এবার বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তো বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। প্রস্তাবিত এই বাজেটের অপ্রত্যাশিত অর্থ বৈধ করার কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ডেটা ভেরিফিকেশন সিস্টেম চালু হওয়ার ফলে বিভিন্ন কোম্পানির অপ্রত্যাশিত আয় ও পরিসম্পদ প্রদর্শনের জটিলতা সৃষ্টি হয়েছে। তাছাড়া রিটার্ন দাখিলে করদাতা অজ্ঞাত সহ অনিবার্য কিছু কারণে অর্জিত সম্পদ প্রদর্শনে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এই অবস্থায় করদাতার আয়কর রিটার্ন এই ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে। অর্থনীতির মূল স্রোতে অর্থ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে অর্থমন্ত্রী আয়কর আইনের কর প্রণোদনা সংক্রান্ত একটি অনুচ্ছেদ সংযোজনের প্রস্তাব করেছেন। এই প্রস্তাব অনুযায়ী দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, কোনো করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট,
অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর হার এবং নগদ সহ অন্যান্য পরিসম্পদের উপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না। পরিসম্পদের ব্যাখ্যায় নগদ আর্থিক স্কিম, ব্যাংকে গচ্ছিত অর্থের ন্যায় সিকিউরিটিজকেও ওই সম্পদের মধ্যে ধরা হয়েছে। যাই হোক, এই বিষয়ে নিয়ে দীর্ঘদিনের কথা চলছে যে কালো টাকা সাদার আসলে পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা থাকে এবং মন্তব্য থাকে। কালো টাকা সাদা করার ফলে যেরকম এই টাকাটা আমাদের অর্থনীতি এতে আসে, সেক্ষেত্রে অর্থনীতি চাঙ্গা হয় এবং যা দেশের জন্য মঙ্গলজনক আমি মনে করি। কিন্তু এখানে আমাদের ইথিক্সের সাথে একটা বিষয় থাকে, যে ইথিক্সের সাথে জড়িত বিষয়টা, যেটা আমি মনে করি মূল্যবোধের অবক্ষয়, বা এভাবে আমি বলবো যে আসলে আহ, নীতিকে বিসর্জন দেওয়া হয় বা দুর্নীতিকে উৎসাহিত করা হয়, এমন একটা বিষয় জড়িত থাকে। তো তারপরেও আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক দিক চিন্তা করে এই সুযোগ দিলে আমি মনে করি শেয়ার বাজারের জন্য মঙ্গল বয়ে আনবে বা আমাদের অর্থনীতিকে আরো গতিশীল করবে। দেখা যাবে কতটুকু সেই মঙ্গল বয়ে আনে সেটাই দেখার বিষয়। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 10 লাখ শেয়ার কেনার ঘোষণা। তো কি বলা আছে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা নাগরিস আনোয়ার 10 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তো আগামী 30 কার্য দিবসের মধ্যে ডিএসসির পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজার দরে তিনি ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। যাই হোক, যেহেতু শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন, সেহেতু মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার হয়তোবা সাময়িকভাবে সামান্য পরিমাণে মূল্য বৃদ্ধি পেতেও পারে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আপনারা যারা মার্কেন্টাইল ব্যাংকের প্রতি আগ্রহ আছে তারা অবশ্যই শেয়ারটি দেখতে পারেন। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন করমুক্ত। তো যাই হোক, অবশেষে গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে এই গেইন ট্যাক্স নিয়ে এই শেয়ার মার্কেটে আসলে অনেক পয়েন্ট খোয়া গেছে, সেটা আমরা দেখেছি। তো কি বলা আছে, 2024 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনের অর্থাৎ মূলধনী মুনাফার উপর ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে। তো সেখানে বলা আছে গত 1 মাসের বেশি সময় ধরে শেয়ার বাজারে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়ে চরম অস্থিরতা বিরাজ করেছে। এই মধ্যে 2024-25 অর্থ বছরে অর্থ বিলে 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ 50 লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। তো সেক্ষেত্রে যারা 50 লাখ টাকার মধ্যে ক্যাপিটাল গেইন করবেন তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, তবে এর উপরে যাদের হবে তাদের ট্যাক্স দিতে হবে। তো আমি মনে করি এটি সময় উপযোগী একটি সিদ্ধান্ত, যা শেয়ার মার্কেটকে খুব বেশি প্রভাবিত করবে না। যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।